সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম এগেইন। আপনারা আমাকে একটু আগে দেখেছেন। সো ফর্মালি হচ্ছে আমি একটু আপনার সাথে একটু পরিচিত হই। আমার নাম হচ্ছে মেহরান মেহরান বিন মান্নান, অ্যান্ড আই হ্যাভ বিন টিচিং আইএলস ফর দ্য লাস্ট 10 years। আইএলস এর পাশাপাশি আই অলসো টিচ পিটিই, টোফেল অ্যান্ড এভরিথিং ইন বিটুইন। বেসিক্যালি ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেমের বা প্রফিসিয়েন্সি টেস্টিং যেগুলো আছে সবগুলোর সাথে আমি পরিচিত। Especially I am certified for IELTS and PTE. So আমি হচ্ছে আমার গত 10 বছরের এক্সপিরিয়েন্স কাজে লাগিয়ে আপনাদের জন্য আমি আমি বলবো না যে স্যার একটু মাইক অফ রাখবেন। নর্মালি আপনাদের এখান থেকে সাউন্ড হচ্ছে। হ্যাঁ, মিস আরিফ একটু মাইক অফ রাখেন প্লিজ। আচ্ছা, তো যেটা বলছিলাম, আমার আহ, আমি এরকম আপনাদেরকে কখনোই বলবো না যে হচ্ছে এইটা করেন, আপনি ওইটা করেন, বা আমি যেভাবে দেখাই দিচ্ছি এইভাবেই করতে হবে। আহ এটা আমি আপনাকে বলবো শুধুমাত্র রাইটিং এর ক্ষেত্রে, বিকজ রাইটিং এর ক্ষেত্রে আমি আপনাকে একটা সিস্টেম ডেভেলপ করে দিব, যেটা দিয়ে আপনি হচ্ছে একটা ভালো স্কোর তুলতে পারবেন, এরকম গ্যারান্টি আমি আপনাকে দিতে পারি। তবে এর বাইরে গিয়ে আমি কখনোই, যেটা আমি শুরুতে বলতেছিলাম, যে আমার কোনো ক্লাস কখনোই কিন্তু সেম হয় না। আমার ক্লাসগুলো বেসিক্যালি হয় কাস্টমাইজড। যেমন আমি প্রথমে একটা ক্লাস শুরু করার আগে বা ওই ক্লাসের সবার সাথে সবার হচ্ছে একটা লেভেল বা সবার হচ্ছে অবস্থানটা বুঝে নিয়ে ওই ক্লাসের জন্য সবচেয়ে দরকারি যে টিপস এবং যেভাবে যেই ওয়েতে টেকনিক গুলা, যে স্ট্র্যাটেজি গুলা মেনটেন করলে ওনারা একটা ভালো স্কোর করতে পারবে, দেন আমি ওভাবে হচ্ছে সবাইকে শেখাই। এখন ঘুরে ফিরে জিনিস কিন্তু সেম, জিনিস কিন্তু দুই রকম না, কিন্তু একই জিনিস শেখানোর ওয়ে কিন্তু অনেক রকম আছে। আমি যেমন যার অলরেডি ব্যান্ড লেভেল ধরেন 7 এর মধ্যে আছে, তাকে আমি যেভাবে শেখাবো, যার ব্যান্ড হচ্ছে 4 এর লেভেলে, তাকে কিন্তু আমি সেই সেম ওয়েতে শেখাবো না। ঠিক আছে, আমি দুইজনকে দুইভাবে শেখাবো। জিনিস কিন্তু একটাই, কোশ্চেন একটাই, কিন্তু শেখানোর ওয়ে ডিফারেন্ট হবে আমার। সো এটা হচ্ছে একটা বিষয়। সেকেন্ড বিষয় হচ্ছে যে আমি জানি এবং আপনারাও জানেন যে আপনারা কিন্তু কেউই এখানে আইএলটিএস টা আসলেই কি, এর ভিতরে কি আছে, এই রহস্য উদ্ঘাটন করার জন্য আসেন না। আপনারা আসছেন, আপনাদের একটা স্কোর দরকার। আপনারা একটা স্কোর ইমপ্রুভ করার জন্য যতটুকু যা করা লাগে সেই কাজগুলো আপনি করতে চান। আইএলটিএস টা যে আসলে কি, এর ভিতরে গিয়ে ঢুকে আপনার শেখার কোনো দরকার নেই, এটা আপনিও জানেন, আমিও জানি। তো এই জন্য আমি আপনাদেরকে ওভাবে শেখাবো। আমি আপনাদেরকে মেইনলি হচ্ছে, মানে নর্মালি আইএলটিএস টা কি বা আইএলটিএস সম্পর্কে যে কোনো বিষয় একটা খুব ভালো মতো জানতে হইলে বা শিখতে হইলে কিন্তু আমরা 2-3 মাসের কোর্সে কিছু হবে না, আমাদের অনেক সময় লাগবে। কিন্তু আমাদের গোলটা কিন্তু আজকে বা এখানে স্কোর ইমপ্রুভ করা। তো আমরা ওইটাতেই ফোকাস করবো এবং আমরা ওইভাবেই আগাবো, এবং আমি আপনাদেরকে স্কোর ইমপ্রুভ করার জন্য যেই পরিমাণ টিপস এন্ড ট্রিক্স এন্ড টেকনিক্স এন্ড এভরিথিং যা যা প্রয়োজন সব হচ্ছে আমি আপনাদেরকে দিব। আচ্ছা, তো এই জিনিসগুলো আপনাদেরকে একটু ফলো করে করে আমার সাথে থাকতে হবে। অবশ্যই আমাকে কথা দিতে হবে যে ভাই আপনি রেগুলার থাকবেন। একটু আগে হচ্ছে রফিক ভাই যেটা বলতেছিলেন যে হচ্ছে রেগুলার ক্লাস করলে কোনো সমস্যা নেই, আপনি রেগুলার ক্লাস করলে টানা 6 মাস ক্লাস করলেও কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যদি ক্লাস মিস দিয়ে বলেন যে ভাই পরে গিয়ে আপনি কিছু বুঝেন নাই, তখন কিন্তু এটা আমাদের ব্লেম করে হবে না, বিকজ আপনি নিজে ক্লাস মিস দিচ্ছেন। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা কিছু জিনিস দেখি। যেমন আমি হচ্ছে আপনাদেরকে দেখানোর জন্য আজকে আইএলটিএস এর রিডিং এর একটা সেকশন বের করে রেখেছি। আমি স্ক্রিনটা শেয়ার করি আমার। ওকে, সো আমরা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে যে একটা আইএলটিএস এর রিডিং টেস্টের সিস্টেম, যেটা আমাদের কম্পিউটার বেসড আইএলটিএস এর হয়ে থাকবে সেরকম। এখানে আমাদের বাম পাশে থাকবে প্যাসেজ, যেটা আপনি এভাবে স্ক্রল করতে পারবেন, এবং ডান পাশে থাকবে হচ্ছে আপনার এটা এরকম কোয়েশ্চেন, এখানে আপনি স্ক্রল করতে পারবেন। আচ্ছা, এখন কিছু সুবিধা নিয়ে আমি কথা বলি, যে এই সুবিধাগুলো স্পেশালি শুধুমাত্র কম্পিউটার বেসড আইএলটিএস এই পাওয়া যায়, এবং এটা আমি পার্সোনালি প্রেফারও করি। মানে যখন পেপার বেস ছিল তখন আমি এটাই প্রেফার করতাম। আমি নিজে হচ্ছে কয়েকবার আইএলটিএস দিয়েছি, এবং আমার প্রথম দুইবার, আমার মনে হয় যে আমার লাইফে প্রথম দিকে দুইবার আমি পেপারে দিয়েছিলাম, বাকি সবগুলো আমি কম্পিউটারেই দিয়েছি। এর কয়েকটা রিজনের মধ্যে একটা হচ্ছে যে কম্পিউটার এবং পেপার বেসড আইএলটিএস এর মধ্যে কোনো ডিফারেন্স নেই। কোয়েশ্চেন সব সেম, কোয়েশ্চেনের মার্কিং সব সেম, একদম এক্স্যাক্টলি সেম টু সেম এভরিথিং, এভরি সিঙ্গেল ডিটেইল। পার্থক্য হচ্ছে আপনি কিভাবে এক্সামটা দিচ্ছেন। আমি পার্সোনালি কম্পিউটারে প্রেফার করি, টাইপ করতে আমার সুবিধা, আমার জন্য সুবিধা, আমার কাজ যেহেতু এটাতে, আমার এটাতে সুবিধা আছে, আমার এটাতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। বাট পেপার বেস যেটা এখন নাই, আপনাদের অনেকেরই কম্পিউটারে অতটা স্বাচ্ছন্দ্য বোধ করেন না, এটা একটু শিখে শিখে নিতে হবে। শিখে নেওয়ার আসলে কিছু নাই, সিম্পলি কয়েকদিন ঘাটাঘাটি করলেই জিনিসটা ঠিক হয়ে যাবে। যে কোনো জিনিস, যেমন আপনারা যখন ধরেন জীবনে প্রথম মোবাইল চালানো শুরু করছেন, তখন তো হচ্ছে
মানে আজকের মতো পারতেন না, এটা শিখানো নাই, সিম্পলি গুতাইতে গুতাইতে হয়ে গেছে। এখানেও সিমিলার কাজটা করতে হবে। আচ্ছা, সো এখানে যেমন সিস্টেমটা দেখতে পাচ্ছেন, এই যে এখানে আপনাদের প্যাসেজ এবং এখানে হচ্ছে কোয়েশ্চেন। এখানে আপনারা আরো সুবিধা হচ্ছে, যেমন আমরা যেমন বইতে দাগায় দাগায় করতাম খাতায় কলমে, এখানেও সেম কাজটা আপনি করতে পারবেন। সিলেক্ট করবেন, হাইলাইট করবেন, যেখানে যা দরকার কোয়েশ্চেনের মধ্যে আপনি সিলেক্ট করবেন, হাইলাইট করবেন, সবকিছু করতে পারবেন। আপনি চাইলে এক্সট্রা নোটও নিতে পারবেন। যেমন আপনি এখানে একটা নোট দরকার, আপনি এখানে ক্লিক করে একটা নোট, এখানে একটা নোট নেওয়ার মতো সিস্টেম আছে। আপনি এখানে এসে নোট গুলো নিয়ে রাখলেন, নিয়ে রেখে ছেড়ে দিলেন। আপনি যখন দরকার সেখানে গিয়ে আপনি নোটটা চেক করে দিতে পারবেন কি লিখছিলেন। তো আপনার হচ্ছে অনেকগুলো সুযোগ সুবিধা এখানে আছে। সবচেয়ে বড় সুযোগ সুবিধা হচ্ছে আপনি হচ্ছে এখান থেকে এই ওয়ার্ডটা দরকার, কন্ট্রোল সি দিয়ে আপনি এখানে এনে কন্ট্রোল ভি দিয়ে বসে দিতে পারবেন, কপি এন্ড পেস্ট। আপনার অ্যান্সার, যেটা শুরুতে বলতেছিলাম আমি, ভুল আর কোনো চান্সেস নাই। সো আইএলটিএস এর রিডিংটাতে আমাদের এখানে যেমন হচ্ছে একটা প্যাসেজ এখানে 13টা কোয়েশ্চেন আছে। সেকেন্ড প্যাসেজে আমাদের এখানে আবারও, সেকেন্ড প্যাসেজে বড় প্যাসেজ, এখানে আবারও 13টা কোয়েশ্চেন, এবং থার্ড প্যাসেজে গিয়ে 14টা কোয়েশ্চেন। এই টোটাল মিলে 40টা কোয়েশ্চেন এবং 1 ঘন্টা সময়। এবং 1 ঘন্টা সময় মানে 3টা প্যাসেজে আমাদের 20 মিনিট করে সময় সময় কাটানো উচিত। কিন্তু হচ্ছে সমস্যা হচ্ছে আমাদের আইএলটিএস একটার ব্যাপার হচ্ছে যে পুরোটা জিনিস হচ্ছে আপনার প্রোগ্রেসিভ লেভেল অফ ডিফিকাল্টি মেনটেন করে। প্রোগ্রেসিভ লেভেল অফ ডিফিকাল্টি মিনস ডিফিকাল্টিটা আস্তে আস্তে প্রোগ্রেস করে পারে। মানে হচ্ছে আপনার ফর এক্সাম্পল, যেটা প্রথম যে প্যাসেজটা এটা একটু যতটুকু ডিফিকাল্ট, তার থেকে সেকেন্ডটা আরেকটু ডিফিকাল্ট হবে, তার থেকে তৃতীয়টা আরেকটু ডিফিকাল্ট হবে। এখন আপনি যদি সবচেয়ে ইজিটাতেই 20 মিনিট সময় দেন, পরেরটাতে কিন্তু আপনি 20 মিনিট দিতে পারবেন না, আপনার একটু বেশি লাগবে। সো টাইমটা আমাদের ওইভাবে অ্যাডজাস্ট করতে হবে। এটা আমরা ক্লাসে ঢুকে যখন দেখবো, বুঝবো সবকিছু, তখন আমরা শিখবো। বাট এখন হচ্ছে মেইনলি আমরা কিছু কোশ্চেন দেখি। যেমন আমাদের এখানে আইএলটিএস এর সবচেয়ে কমন কোশ্চেন গুলো আমাদের একটা হচ্ছে ট্রু ফলস নট গিভেন, ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের আরেকটা কমন কোশ্চেন হচ্ছে শূন্যস্থান, ঠিক আছে। তো এই ধরনের কোশ্চেন টাইপ গুলো আমাদের খুবই কমন। তারপরে এর বাইরে ম্যাচিং আছে, ম্যাচিংটা ডিফিকাল্ট, এটাতে আমি আজকে ঢুকবো না। তো আমরা বেসিক্যালি শূন্যস্থানের ক্ষেত্রে শূন্যস্থান দেখতে পারি, ট্রু ফলস নট গিভেন দেখতে পারি। সো আচ্ছা, আমরা ট্রু ফলস নট গিভেন নিয়েই কথা বলি। ট্রু ফলস নট গিভেন যে কোশ্চেন টাইপটা, এটা হচ্ছে আমাদের আইএলটিএস এর সবচেয়ে কমন কোশ্চেন টাইপ, এবং একটু কনফিউজিং। কনফিউজিং এই কারণে যে আপনি কিন্তু নর্মালি ট্রু ফলস নট গিভেন পরিচিত, আপনি এটার সাথে আপনি জানেন যে ট্রু ফলস স্কুল কলেজে করে আসছেন, কিন্তু নট গিভেন কিন্তু কখনো করেন, ঠিক আছে। নট গিভেন কিন্তু কখনোই আপনি করেন নাই। সো এইটার সাথে এই জন্য আমাদের অ্যাডজাস্ট করতে একটু সমস্যা হয়। তো আমরা যদি একটু 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 বেসিক হচ্ছে আলোচনা করি যে প্রুফ অফ নট গিভেন জিনিসটা আসলে কি। প্রুফ অফ নট গিভেন জিনিসটা আমরা যদি খুব সিম্পলি একদম করে যাই, যে শব্দগুলোর মিনিং কি, ট্রু, ফলস এবং নট গিভেন। ট্রু শব্দটার মিনিং কি বলেন তো? সত্যি, এক্স্যাক্টলি সত্যি। এখন একটা জিনিস যে সত্যি, সেটা আপনি কিভাবে জানবেন বলেন তো? প্যাসেজ পরে জানা যাবে যে প্যাসেজে প্যাসেজ আছে। বাদ দেন, আপনি প্যাসেজ বাদ দেন, আপনি নর্মাল সিম্পল চিন্তায় আসেন। আমি যদি বলি যে একটা, আমি ধরেন আমি আপনাকে বলতেছি হচ্ছে আমার হাতে একটা বানরের পুতুল আছে, মাংকি, এইটা কি সত্যি নাকি মিথ্যা বলেন? সত্য। আচ্ছা, আমি আপনাকে বললাম আমার হাতে একটা মাংকি আছে, আপনি বলতেছেন এটা সত্যি কথা, এটা আপনি কেমনে বুঝছেন, কিভাবে বুঝছেন? এটা তো দেখলাম, তাই বলতে পারলাম। এক্স্যাক্টলি, আমি বললাম যে আমার হাতে একটা মাংকি আছে, এবং আপনিও আমার হাতে একটা মাংকি দেখতে পাচ্ছেন। সো আপনি দুইটার মধ্যে মিল পাচ্ছেন, তাই না? আপনার যে ইনফরমেশনটা আছে এবং আমি যে কথাটা বললাম, দুইটার মধ্যে আপনি মিল পাচ্ছেন, তার মানে কথাটা সত্যি। আচ্ছা, এখন আমি যদি সেম জিনিসটা আপনাকে দেখাই, আমি বলি যে আমার হাতে একটা হরিণের পুতুল আছে, কি বলবেন এটা? ফলস। এটা বলবেন মিথ্যা কথা, তাই না? কারণ আপনি দেখতে পাচ্ছেন ইনফরমেশন একটা, কিন্তু আমি আপনাকে বলতেছি আরেকটা। এই যে দুইটা জিনিস হচ্ছে আপনার আইএলটিএস এর ক্ষেত্রেও ঠিক এরকম ভাবেই কাজ করবে। প্যাসেজের মধ্যে দেখবেন আপনাকে যে ইনফরমেশনটা আছে, তার সাথে যদি আপনার এই যে কোশ্চেনে যে কথাগুলো বলতেছে, এগুলোর সাথে যদি মিলে যায় কথাগুলা, তাইলে হচ্ছে ট্রু হয়ে যাবে। কিন্তু যদি এখানে বলতেছে একটা, এখানে বলতেছে আরেকটা, ভুল কথা, মিথ্যা কথা, সেই ভুল বা মিথ্যাটা আপনি কিভাবে বুঝবেন? কারণ আপনি দেখবেন যে এখানে বলতেছে হচ্ছে ধরেন একটা জিনিস তারা বড়, এখানে এসে বলতেছে সেটা ছোট। এখানে বলতেছে এটা হচ্ছে সে হচ্ছে ধরেন মাংস খায়, এখানে এসে বলতেছে সে মাংস খায় না। এই ধরনের যে কন্ট্রাডিক্টরি কথাগুলা, উল্টা কথাগুলা, ভুল কথাগুলা, সেগুলো হয়ে যাবে ফলস। কিন্তু আমি যদি সেম আবার আপনাকে এই পুতুলটা দেখাই,
দেখায় বলি যে এই মাংকি পুতুলটা আমি নিউ মার্কেট থেকে কিনছি, এটা কি ট্রু নাকি ফলস আপনি বলবেন, কি বলবেন? এইটা তো আপনি ট্রু মানে বলারও দেখা কোনো যাচ্ছে না, অবস্থা পরে নাই। বুঝতে হবে। হ্যাঁ, এক্স্যাক্টলি, এই কোনো কথাটা কিছুতে আমি বুঝতে যখন হবে। আপনাকে বললাম যে আমি আপনাকে কিন্তু শুধু পুতুলটা দেখাইছি, এর বাইরে কোনো ইনফরমেশন আপনাকে আমি দেই নাই। না জি, দিয়ে যদি আমি আপনাকে বলি যেটা আমি নিউ মার্কেট থেকে কিনছি, তখন যে সমস্যাটা হচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন আমার হাতে পুতুলটা আছে, আমিও বলতেছি যে আমার হাতে যে পুতুলটা আছে এটা আমি নিউ মার্কেট থেকে কিনছি। পুতুলটা আছে আপনি দেখতে পাচ্ছেন, কিন্তু এটা অরিজিন আপনি জানেন না। ঠিক আছে, এটা আপনি হইতে পারে আমি নিউ মার্কেট থেকে কিনছি, হইতে পারে আমি নিউ মার্কেট থেকে কিনি নাই। এখন এই ধরনের জায়গাগুলোতে এসে যেখানে আপনি সরাসরি ট্রু খুঁজে পাবেন না, আবার ফলসও বলতে পারবেন না, সিম্পলি ওই ব্যাপারে কোনো ইনফরমেশনই দেওয়া নেই, ওই ব্যাপারে কোনো কথাই বলা নাই, এইসব ক্ষেত্রে আপনাকে সেক্ষেত্রে নট গিভেন বলতে হবে। বুঝতে পারছেন? তো আমি যেগুলো বলতেছি আমি কিন্তু মানে এখন মানে এরকম না যে আপনাদেরকে ফ্রি ওরিয়েন্টেশন ক্লাস দিচ্ছি দেখে আমি আপনাদেরকে কম বোঝাচ্ছি। ট্রু ফলস নট গিভেন আমি যেভাবে বোঝাই আমি ঠিক সেভাবে বোঝাচ্ছি, এবং এটাই ট্রু ফলস নট গিভেন। সিম্পলি আপনাকে প্যাসেজের কিছু ইনফরমেশন দেওয়া থাকবে এবং এখানে কিছু কোশ্চেনের স্টেটমেন্ট দেওয়া থাকবে। আপনি দেখবেন যে এটার সাথে যদি এখানকার ইনফরমেশন মিলে যায় তাহলে ট্রু, যদি উল্টা কিছু থাকে না মিললে আবার নট গিভেন নাকি ফলস সেখানে। কিন্তু যদি দেখেন যে মিলে না এবং সেটা উল্টা কিছু, প্যাসেজে বলছে একটা এখানে বলছে আরেকটা, সেটা হবে ফলস। এবং প্যাসেজ যদি এমন কিছু থাকে যেটা প্যাসেজে কোথাও নাই, সেটা হবে নট গিভেন। আচ্ছা, আমাকে একটা মিনিট প্লিজ একটু টাইম দেবেন, আমি আসতেছি একটা মিনিট। সো লেটস কন্টিনিউ। আমরা যেখানে ছিলাম, যেটা আমি বলতেছিলাম ট্রু ফলস নট গিভেন এর বেসিকটা আই হোপ যে সবার এতক্ষণে ক্লিয়ার। আমাদের এই সোজা কথা হচ্ছে প্যাসেজে দেওয়া দেওয়া যে ইনফরমেশন এবং তার সাথে কোশ্চেনে দেওয়া স্টেটমেন্ট যদি মিলে যায় তাহলে ট্রু, না মিলে দেখতে হবে যে এখান থেকে উল্টা কিছু বলতেছে কিনা। উল্টা বা ভুল যদি কিছু বলে থাকে তাহলে সেটা ফলস, কিন্তু যদি এমন কিছু বলে যেটার কোনো অস্তিত্ব নাই, কোনো উল্লেখ নাই কোথাও, সেটা হয়ে যাবে নট গিভেন। অ্যাজ সিম্পল এজ দ্যাট। আমরা যদি একটু বোঝার চেষ্টা করি, যেমন প্রথম কোশ্চেনে বলতেছে দেয়ার আর আদার প্যারটস। আচ্ছা, আমাদের প্যাসেজটার নাম হচ্ছে দ্য কাকাপো। দ্য কাকাপো ইজ এ নকটার্নাল ফ্লাইটলেস প্যারট দ্যাট ইজ ক্রিটিক্যালি endangered and one of the New Zealand's unique treasures. So basically এটা ওরা একটা পাখির জাতের কথা বলতেছে, এটা হচ্ছে একটা প্যারট। একটা একটা হচ্ছে প্যারটের বাংলা কি, টিয়া পাখি, বেসিক্যালি একটা টিয়া পাখির জাত। এটা হচ্ছে আপনার নিউজিল্যান্ডের একটা ইউনিক ক্রিটিক্যালি জাত, যেটা হচ্ছে ফ্লাইটলেস। ফ্লাইটলেস মানে এই পাখিটা উঠতে পারে না। ঠিক আছে, এই 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 টিয়া পাখিটা উঠতে পারে না। আপনারা যদি গুগল করে দেখেন এটা ছবিটা মজা লাগবে, দেখুন মুরগির মতো, মুরগি সাইজের একটা টিয়া পাখি। ঠিক আছে, ওকে, এবং এগুলো মাটিতে থাকে কারণ এগুলো উঠতে পারে না। আচ্ছা, সো আমাদের প্রথম কোশ্চেনে বলছে দেয়ার আর আদার প্যারটস দ্যাট শেয়ার দ্য কাকাপোস ইনএবিলিটি টু ফ্লাই। ওখানে বলতেছে যে দেয়ার আর আদার প্যারটস, অন্যান্য প্যারট জাতীয় পাখি আছে যারা শেয়ার করে দ্য কাকাপোস ইনএবিলিটি টু ফ্লাই। এই যে কাকাপো প্রজাতির পাখিটা যে উঠতে পারে না, এই জিনিসটাকে শেয়ার করে অন্যান্য কিছু পাখিও, অন্যান্য কিছু প্যারট। তার মানে বোঝাচ্ছে যে কাকাপো ছাড়াও আরো কিছু প্যারট আছে যারা উঠতে পারে না ওদের মতো, কারণ ওদের সাথে এই জিনিসটা তারা শেয়ার করে। ঠিক আছে, তাহলে দেখি এখানে কি বলতেছে। প্যাসেজে বলছে দ্য কাকাপো, অলসো নোন এজ আউল প্যারটস, is a large forest dwelling bird with a pale owl like face. এখানে তাকে এক্সপ্লেনেশন দিচ্ছে ব্লা ব্লা ব্লা, কেমন দেখতে কি। আচ্ছা, এখানে দেখেন কি বলছে, ইট ইজ দ্য ওয়ার্ল্ডস অনলি ফ্লাইটলেস প্যারট। এটা হচ্ছে পৃথিবীর অনলি ফ্লাইটলেস প্যারট, একমাত্র ফ্লাইটলেস প্যারট এটা, মানে একমাত্র প্যারট যেটা উঠতে পারে না। এখানে বলছে যে আদার কিছু হচ্ছে প্যারটস আছে যারা ওদের ইনএবিলিটি টু ফ্লাই বা উঠতে না পারাটা শেয়ার করে। আচ্ছা, তাহলে এটার অ্যান্সার আপনাদের কি মনে হচ্ছে, কি দিবেন এখানে, ট্রু নাকি ফলস মনে ফলস? হচ্ছে, ফলস মনে হচ্ছে। ফলস মনে হচ্ছে, কারণ সরাসরি উল্টা কথা বলতেছে, তাই না? এখানে বলছে যে ওরা অনলি, মানে ওরা একমাত্র পাখি যারা, একমাত্র প্যারট যারা উঠতে পারে না। এখানে বলতেছে যে হচ্ছে অন্যান্য প্যারটও পারে আছে, তার মানে উত্তরটা দুই রকম কথা বলতেছে, কোনটা সত্যি কোনটা মিথ্যা এখন আমার দেখা দরকার নাই। আমরা দেখবো যে দুই জায়গায় দুই কথা বলছে, তার মানে সেটা ফলস। ঠিক আছে, আচ্ছা। তারপর এখানে আরেকটা কথা বলতেছে 2 নম্বরে, অ্যাডাল্ট কাকাপো প্রডিউস চিক্স এভরি ইয়ার। অ্যাডাল্ট কাকাপো বা অ্যাডাল্ট যে পাখিগুলা তারা হচ্ছে চিক্স মানে বাচ্চা দেয় এভরি ইয়ার, প্রতি বছর তারা বাচ্চা দেয়। ঠিক আছে, এখন আমরা দেখি তাহলে আসলে কি তারা প্রতি বছর বাচ্চা দেয় কিনা। Kakapo are solitary birds and tend to occupy the same home range for many years. They forage on the ground and climb high into trees. They often live and blah blah blah. এখানে তাদের এক্সপ্লেনেশন দিচ্ছে। আচ্ছা, এই যে ব্রিডের কথা আছে, ব্রিড মানে বাচ্চা দেওয়া।
সো কাকাপো ব্রিড ইন সামার এন্ড অটাম, তারা শুধু সামার এবং অটামে হচ্ছে ব্রিড করে, বাট বাট অনলি ইন ইয়ার্স when ফুড ইজ plentiful, কিন্তু শুধুমাত্র ওইসব বছরগুলোতে যখন খাবার পাওয়া যায় প্রচুর। এখানে বলছে প্রতি বছর তারা বাচ্চা দেয়, এখানে বলছে শুধুমাত্র ওইসব বছরগুলোতে যখন প্রচুর খাবার পাওয়া যায়। তাহলে এটা অ্যান্সার কি দিবেন? ফলস। বছরে একবার, আর ওখানে বলছে 2বার যখন খাবার পাওয়া যায়, সেটা বলছে। 2বার না, এখানে বলছে 2বারের কথা বলছে, কিন্তু আচ্ছা। মানে ওই বছরে ওই দুইটা সময় দেয়, কিন্তু শুধুমাত্র ওই বছরগুলোতে, যে বছরগুলোতে খাবার প্রচুর। তার মানে প্রতি বছর না, তারা সামার এবং অটামেই দেয় এক্স্যাক্টলি, কিন্তু শুধুমাত্র যখন খাবার বেশি থাকে ওই সময়, অন্য সময় দেয় না। জি, এখানে বলছে অনলি ইন ইয়ার্স when food is plentiful, যে বছরে বেশি খাবার থাকে সেই বছরই দেয়। এক্স্যাক্টলি, তার মানে ওরা কি এভরি ইয়ার দেয়? দ্যাটস মিন্স মানে No, এভরি sir, ইয়ার no, sir. বোঝাচ্ছে না আর কি। এভরি ইয়ার দিচ্ছে না, তাহলে ফলস। ভেরি গুড। False. 3 নম্বরে বলতেছে অ্যাডাল্ট মেল কাকাপো, মেল যে কাকাপোরা আছে তারা ব্রিং ফুড, তারা খাবার নিয়ে আসে ব্যাক টু নেস্টিং ফিমেলস। নেস্টিং ফিমেলস মানে যেসব নেস্টিং ফিমেল বা যেসব ফিমেল পাখিগুলা ডিমে তা দিচ্ছে, বাচ্চা ফোটাচ্ছে, ওদের ওদের জন্য অ্যাডাল্ট মেল গুলা বা পুরুষগুলা খাবার নিয়ে আসে। ঠিক আছে, সো দেখি পুরুষরা খাবার আনে কিনা। পরের সেন্টেন্সে বলছে দেখেন, মেলস প্লে নো পার্ট ইন ইনকিউবেশন অর চিক রেয়ারিং। ইনকিউবেশন হচ্ছে ডিম ফোটানো, চিক রেয়ারিং হচ্ছে বাচ্চা পালা, মানে মুরগির বাচ্চাটাকে পালা। এইখানে মেলরা কোনো পার্টি প্লে করে না। ফলস হয়ে গেছে। ফিমেলস অ্যালোন ইনকিউবেট এগস এন্ড ফিড দ্য চিক্স। একমাত্র শুধুমাত্র ফিমেলরা একা একাই ডিম ফোটায় এবং বাচ্চাদেরকে খাওয়ায়। এখানে বলছে মেলরা খাবার নিয়ে আসে, এখানে এখানে বলছে মেলরা কোনো কাজই করে না, ফিমেলরা একা একা সব খাওয়া দাওয়া করে, সবকিছু করে। তাহলে কি হবে অ্যান্সার? ফলস। এক্স্যাক্টলি, মিথ্যা কথা বলতেছে, ফলস। ঠিক আছে, ওকে। তারপর এখানে বলতেছে দ্য পলিনেশিয়ান র্যাট, পলিনেশিয়ান যে র্যাট বা ইঁদুর ছিল, ওয়াজ গ্রেটার থ্রেট টু দ্য কাকাপো দ্যান পলিনেশিয়ান সেটলার্স। গ্রেটার থ্রেট, গ্রেটার মানে বেশি। পলিনেশিয়ান সেটলার যারা ছিল, পলিনেশিয়ান হচ্ছে একটা জাতির নাম, আর সেটলার হচ্ছে যারা এসে সেটেল করে। সেটেল করা বলতে যারা ধরেন আপনার এক সময় অন্য জায়গায় ছিল, তারা এই জায়গায় এসে সেটেল করছে, এরকম ওই মানুষদের থেকে পলিনেশিয়ান ইঁদুররা ছিল বেশি থ্রেট, তাদের থেকে গ্রেটার ছিল। তাহলে এখন দেখি পলিনেশিয়ান সেটলার্স এবং র্যাটস কোথায় আছে। এই যে Polynesian settlers about 700 years ago. For the early settlers, the flightless kakapo were easy prey. They ate meat and used its feathers. By the time European colonizers, with them came Polynesian rat, dog and rat, which also preyed on kakapo. By the time European colonizers, এখন ইউরোপিয়ান কলোনাইজারের জায়গায় চলে গেছে, আমাদের দেখার বিষয় ছিল র্যাট এবং Polynesian settlers। আচ্ছা, সো Polynesian সেটলারদের কথা বলতেছে যে ওরা 700 বছর আগে আসছে এখানে, এসে হচ্ছে ওরা এই যে কাকাপোর মাংস খাইছে, তারপর তাদের ফেদার ইউজ করে তারা জামা কাপড়, সফট ক্লোথ কাপড় বানাইছে, এবং তাদের সাথে পলিনেশিয়ান ডগ আসছে এবং র্যাট আসছে, যারা ওরাও গিয়ে কাকাপোদের উপর অত্যাচার বা হামলা করছে। কিন্তু এই ধরনের কোনো কম্পারিজন আমি পাচ্ছি না যেখানে বলতেছে যে ইঁদুররা ছিল ওদের মানুষের থেকে বেশি বড় থ্রেট। তাহলে অ্যান্সার কি হবে এখানে? নট গিভেন। এক্স্যাক্টলি, কারণ এই ব্যাপারে কোনো কথাই বলে নাই। ভেরি গুড, এই ব্যাপারে কোনো কথাই বলে নাই। বলছে যে র্যাট আসছে, মানুষ আসছে, কিন্তু কে বেশি কে কম এই ধরনের কোনো ইনফরমেশন নাই। তাহলে এটা শেষ। কাকাপো are transferred from Rakiura Island to other locations because they were at risk from feral cats. এখানে যে নাম দিচ্ছে রাকিউরা, এটা আমাদের জন্য সুবিধা হচ্ছে যে আমাদের এখন পুরোটা আমরা জাস্ট দেখবো যে এই নামটা কোথায় আছে, এই নাম অনুযায়ী আমরা অ্যান্সার বের করবো। এখানে বলছে যে তাদের রাকিউরা নামক একটা আইল্যান্ড থেকে ট্রান্সফার করে অন্য জায়গায় নিয়ে গেছে, কারণ সেখানে ফিরাল ক্যাটস ছিল। ফিরাল মানে যে হিংস্র বিড়ালের কারণে তাদেরকে সেখানে ট্রান্সফার করে নিয়ে গেছে। আচ্ছা, সো রাকিউরা নামক একটা আইল্যান্ডের কথা বলতেছে। আমরা দেখি যে রাকিউরা কোথায় আছে। এই যে রাকিউরা কোথায় আছে, এই যে এখানে এই যে ক্যাটস এর কথা আছে। আনফরচুনেটলি predation by feral cats on Rakiura Island led a rapid decline on kakapo. As a result, 1980 থেকে 70 এর মধ্যে surviving population was evacuated to 3 island sanctuaries: Goldfish Island, Maud Island and Little Barrier Island. দেখেন,
আনফরচুনেটলি এই বিড়ালের কারণে ওদের হচ্ছে কি বলে পপুলেশন কমে গেছে, যার কারণে ওদেরকে ইভাকুয়েট করে 3টে আলাদা আইল্যান্ডে নিয়ে গেছে। তার মানে রাকিউরা থেকে ট্রান্সফার করে অন্যান্য লোকেশনে নিয়ে গেছে এই বিড়ালের জন্য। তাহলে এটা আনসার কি হবে? ট্রু হবে। ট্রু হবে, এক্স্যাক্টলি। কোশ্চেনে যা বলছে এখানেও তাই বলছে, জি ঠিক আছে? ট্রু হবে। ভেরি গুড। তাহলে আরেকটা দেখি। পরেরটা বলতেছে ওয়ান রিকভারি প্ল্যান দ্যাট হেল্প ইনক্রিজ দ্য কাকাপো পপুলেশন সাইজ ওয়াজ কেয়ারিং ফর দ্য স্ট্রাগলিং ইয়াং বার্ডস। আচ্ছা, একটা রিকভারি প্ল্যান ছিল এরকম যে হচ্ছে স্ট্রাগলিং ইয়াং বার্ডস, যেসব ছোট ছোট পাখি, ছোট বাচ্চা পাখি যেগুলা স্ট্রাগল করতেছিল, ওদের জন্য কেয়ার করাটা ছিল একটা একটা হচ্ছে ইনিশিয়েটিভ, ঠিক আছে? রিকভারি প্ল্যান ইনিশিয়েটিভ। তাহলে রিকভারি প্ল্যানের কথা কোথায় আছে? এই যে এখানে থাকা দেখতে পারি যে রিকভারি প্ল্যানের কথা আছে। নিউ রিকভারি প্ল্যান ওয়াজ লঞ্চড টুগেদার ইয়াং বার্ডস এর কথা কয়েছে। দেখি কমিটি কথা বলতেছে, পসম। আচ্ছা, এই যে দেখেন এখানে বলতেছি কি, দেখেন ইয়াং বার্ডস, রাইট? এখানে কথা আছে, ইয়াং বার্ডস এর কথা আছে। দিস ইনভলভড মুভিং দ্য বার্ড বিটুইন আইল্যান্ডস, সাপ্লিমেন্টারি ফিডিং অফ অ্যাডাল্টস এন্ড রেস্কিউইং এন্ড হ্যান্ড রেয়ারিং এনি ফেইলিং চিক্স। দেখেন, রেস্কিউ করেছে এবং হাতে ধরে লালন পালন করেছে এনি ফেইলিং চিক্স, যেসব ছোট চিক্স বলতে কি বাচ্চা পাখি আমরা বুঝি। সো ওরা যেগুলো ফেইল করতেছে, ফেইলিং বলতে এখানে বলেছে যেগুলো হচ্ছে ভালো অবস্থায় নাই, শারীরিকভাবে স্বাস্থ্য ভালো না, ওদেরকে তারা হ্যান্ড রেস করেছে। তার মানে কি ওদের জন্য আসলেই তারা হচ্ছে যে কেয়ারিং করেছে ফর স্ট্রাগলিং ইয়াং বার্ডস, তাই না? তাহলে এর অ্যান্সারটা কি হচ্ছে? ট্রু হবে। এক্স্যাক্টলি। সো এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে ট্রু ফলস নট গিভেন কোশ্চেনের ক্ষেত্রে। তুই কয়েকটা জিনিস আমি আবারও বলে দেই। ট্রু ফলস নট গিভেন একটা মজার ব্যাপার হচ্ছে এটা অলওয়েজ সিরিয়ালি আসে। সো আপনি যে এখানে একটা পাইছেন, তারপরে গিয়ে আরেকটা পাবেন, তারপরে গিয়ে আরেকটা পাবেন, তারপরেরটা আগে কখনো যাবে না। এটা হচ্ছে একটা বিষয়। সেকেন্ড বিষয় হচ্ছে যে আমাদের এখানে সবগুলাতেই আপনার হচ্ছে ট্রু ফলস নট গিভেন এর কোনো না কোনো কোশ্চেন আসবে এবং আমাদের মিলাইতে হবে যে অ্যাগেইন প্যাসেজের সাথে মিলতেছে কিনা। সেন্টেন্স কিন্তু কখনোই মিলবে না, এখানে যেভাবে আছে ওখানে সেভাবে থাকবে না, প্যারাফ্রেজ করা থাকবে। দেখতে হবে যে সেন্টেন্স আমাদের মিনিং গুলো মিলতেছে কিনা, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে না মিললে সেটা কি উল্টা কিছু বলছে নাকি এমন কিছু বলছে যেটার কথা উল্লেখই নাই কোথাও। এই তিনটা ওয়েতে আমরা অ্যান্সার গুলো বসাবো।